আজকে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে আমরা দেখতে হচ্ছে জেএমবির শিষ্য ফরিদউদ্দিন মাসুদ একসময় তৈরি করার কারণে। তারপরও এই ইস্যুতে আমি মুফতি ফয়জুল করিম সাহেবের যে বক্তব্য যে যারা ইহার বিরোধিতা করবে তারা ইসলামের দুশমনটা আমি সমর্থন করি না। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী আগে গ্রেফতার হয়েছেন, তার ভাষ্য অনুযায়ী তার লিখে দেওয়া নামগুলো যদি ওই গোয়েন্দাদের কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য হয় তাহলে কি মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী এখানে আটকে যাবেন না? যে তার দেয়া নামের কারণে, তার তথ্যগুলো দেওয়ার কারণেই এখানে ওই গোয়েন্দা সংস্থার আমাদের পরবর্তী যে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে এর জন্য মাদানী সাহেব দায়ী। আমাদের প্রিয় ভাই খুবই মহব্বত করি মাওলানা রফিকুল ইসলাম আল মাদানীকে। তিনি তার পোস্টে, আজকের পোস্টে তিনি পরিষ্কার করে লিখছেন যে আমার এই বক্তব্য শুনে অনেকে যোগাযোগ করছেন যারা ইসলাম আন্দোলন বাংলাদেশ থেকে বের হয়ে আসবে। বাহ, কত চমৎকার কথা প্রিয় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের সামনে কথা বলবো সম্প্রতি আলোচিত দুটি বক্তব্য নিয়ে। একটি বক্তব্য যেটি দিয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, আরেকটি বক্তব্য যেটি দিয়েছেন আমাদের আরেক ভাই মাওলানা আব্দুর রহিম আল মাদানী। দুটো বক্তব্যের বিষয়বস্তু প্রায় একই, সেটা হচ্ছে চলমান ঐক্যে সবচেয়ে বড় বাধা ইসলাম আন্দোলন বাংলাদেশ, এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের মধ্যেও সবচেয়ে বেশি যাকে দোষারোপ করা হচ্ছে এবং যার দিকে ইঙ্গিত করা হচ্ছে তিনি হচ্ছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। দর্শক, আমরা চেষ্টা করব নিরপেক্ষ জায়গা থেকে এই বিষয়টা আপনাদের সামনে বলার জন্য। আপনারা যারা আব্দুর রহিম আল মাদানী সাহেবের বক্তব্য শুনেছেন কিংবা রফিকুল ইসলাম আল মাদানী সাহেবের বক্তব্য শুনেছেন, বক্তব্যগুলোর বস্তুনিষ্ঠতা এবং ন্যায় নীতিগত দিক থেকে সেটার মূল্যায়নের দায়ভার আপনাদের উপরেই দিলাম। বাকি আমরা আমাদের জায়গা থেকে যেই কয়েকটা পয়েন্টে কথা বলতে যাচ্ছি। প্রথম বিষয় হলো উভয়জনের বক্তব্যে ক্ষোভ রাগ এর জায়গা মৌলিকভাবে দুটো। একটা হচ্ছে যে চলমান যে ঐক্য প্রক্রিয়া, এই ঐক্য প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসলামী আন্দোলন। আরেকটা হচ্ছে নায়েবে আমির সাহেবের একটি বক্তব্যে তিনি ফরিদউদ্দিন মাসুদ সাহেবের পক্ষাবলম্বন করেছেন। ফলে এই মূল দুটা ইস্যুকে কেন্দ্র করে উভয়জন আলোচক বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যগুলোতে অশোভনীয় শব্দচয়ন ছিল, অভদ্রচিত শব্দচয়ন ছিল এবং কোনো কোনো শব্দচয়ন একেবারে বলা যেতে পারে সীমালঙ্ঘন পর্যায়েরও ছিল। প্রথম বিষয় যেটা ঐক্যের ক্ষেত্রে ইসলাম আন্দোলনকে দায়ী করা হচ্ছে, আমি প্রথমে দুজনকেই বলবো এবং আপনারা আরো যারা এই ইস্যুকে কেন্দ্র করে ইসলাম আন্দোলন বাংলাদেশের দিকে অনৈক্যের তীর ছুড়ে দিচ্ছেন অথবা এই কথা বারবার উঠানোর চেষ্টা করছেন যে ইসলাম আন্দোলন বাংলাদেশের কারণে ঐক্য হচ্ছে না। প্রিয় ভাই সব, আপনাদেরকে বলি ঐক্যটা কখন হয়েছে, কার সাথে হয়েছে, ঐক্য নিয়ে কতটুকু অগ্রসর হওয়া হয়েছিল, যে জিনিসটা ইসলাম আন্দোলনের কারণে হয়নি অথবা হতে পারেনি অথবা হচ্ছে না, অথবা কেউ কেউ যে হুমকি দিচ্ছেন যে এই জায়গাটায় যদি ঐক্য নষ্ট করা হয় তার ঐক্য কে নষ্ট করেছে? যেখানে হয়নি সেখানে নষ্ট করার প্রশ্ন আসবে কেন? দ্বিতীয়ত হচ্ছে যদি কারোর জন্য না হয় সেখানে হুমকি দেওয়া হচ্ছে কিছু একটা করা হবে, তো কারো কারণে না হয় সেই কারণটা কি? ইসলাম আন্দোলন বাংলাদেশে নায়েবে আমির এবং ইসলাম আন্দোলন জামাত ইসলামীর সাথে ঐক্যের ব্যাপারে যে কথাটা বলেছে এটা শুধু ইসলাম আন্দোলন বাংলাদেশের একক কথা না, এটা আমাদের অঙ্গনের আরো অনেক ওলামায়ে কেরামদেরও কথা। বাকি কথা হলো চলমান এই রাজনৈতিক ইস্যুতে এবং আজকের এই বাংলাদেশে আগামীর ঐক্য প্রক্রিয়ায় আমরা এই বিষয়গুলোকে সামনে রেখে আগাবো, এই শর্তারোপগুলো থাকবে কিনা নাকি নতুন কোনো চিন্তা ভাবনা আমরা করবো, এটা ভিন্ন জিনিস। একটা দল তারা তাদের জায়গা থেকে, তাদের অবস্থানের জায়গা থেকে এতটুকু কথা বলেছে, এখন ওরা ছাড়াও তো আরো দল আছে, তাহলে তাদের মাঝে যদি ঐক্য হয়ে যায় হয়ে গেল। কিন্তু এতটুকু জিনিস তাদের পক্ষ থেকে বলার পর এটাকে কেন্দ্র করে আপনারা যারা যেই ভাষায়, যেই শব্দে, যেই আক্রমণাত্মক ভাবে কথা বলছেন এবং যেভাবে সব দলের নাম বিকৃত করা অথবা হুমকি ধামকি দেওয়ার মতো বিষয়গুলো ঘটছে, এর কোনোটাই কি আমাদের ঐক্যের জন্য সহায়ক হবে? দ্বিতীয় যে বিষয়টা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের বিষয়টা আমি পরিষ্কার বলি, সেটা হচ্ছে দেখুন, ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে সামগ্রিকভাবে আপনি যদি মূল্যায়ন করতে হয় তাহলে উনার জীবনের পুরো পাঠটা আপনাকে অধ্যায় করতে হবে। এখানে একটা বিষয় প্রথমে বলে রাখাটা ভালো মনে করি, সেটা হচ্ছে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের অবস্থান, বিশেষ করে 2013 থেকে নিয়ে অদ্যাবধি তিনি যে অবস্থান ধারণ করেন, আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, আমি মোহতারামের প্রতি ব্যক্তিগতভাবে একজন ক্ষুব্ধ মানুষ এবং এই ক্ষুব্ধতা আমি আমার ফেসবুকে আনুষঙ্গিক বিভিন্ন বিষয় আমি প্রকাশ করেছি। বিশ্বত এতাত ইস্যুতে, হেফাজতে ইসলাম ইস্যু সহ বেশ কিছু ইস্যুতে উনার অবস্থানকে আমি মোটেও সঠিক মনে করি না এবং এই কারণে উনার এই সমস্ত ইস্যুগুলোতে পক্ষপাতের কোনো সুযোগ নেই। বাকি একটা বিষয় এখানে অবশ্যই স্পষ্ট হওয়া দরকার, সেটা হচ্ছে যে ফরিদউদ্দিন মাসুদ সাহেব
সাহেবকে আমরা যেভাবে শাহবাগী হিসেবে চিনি, ওনার আরেকটা পরিচয় আছে। সেই পরিচয়টা হচ্ছে তিনি জেএমবির একজন শীর্ষ লিডার হিসেবে গ্রেফতার হওয়া মানুষ। আমি আমার ছোট্ট মেধা থেকে যতটুকু দেখেছি, মূলত আজকে শাহবাগী ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে আমরা দেখতে হচ্ছে জেএমবির শীর্ষ ফরিদউদ্দিন মাসুদ একসময় তৈরি করার কারণে। 2005 সালে ওনাকে গ্রেফতার করা হয়েছিল এবং সেই গ্রেফতারটা অন্যায় ছিল, অন্যায্য ছিল এবং সম্পূর্ণ ভানোয়াট এবং মিথ্যাচার ছিল। তিনি জেএমবি সদস্য ছিলেন না, জেএমবির শীর্ষ নেতাও ছিলেন না। ওই সময় ওনাকে গ্রেফতার করে 7 মাসের অধিক সময় ওনাকে জেলে রাখা হয়েছিল এবং ওই সময়টায় যত ধরনের অপবাদ দেয়া যেতে পারে এবং যা কিছু করা যেতে পারে সবকিছুই করা হয়েছে। অতএব 2005 সালে তার উপর যারা নিপীড়ন করেছিল, ক্ষমতার পালা পরিবর্তনের পরবর্তীতে তিনি এদের উপর প্রতিশোধ পরায়ণ হয়েই আজকের এই পরিবেশ দাঁড়িয়েছে। অতএব যদি 2005 সালে ওনাকে শীর্ষ জেএমবি সাজানো না হতো, হয়তোবা আজকে আমরা শাহবাগে যে চিত্র দেখেছি বা আজকে যেই মাওলানা ফরিদউদ্দিন মাসুদ সাহেবের সাথে আমরা পরিচিত হয়েছি, এটার সাথে আমরা নাও হতে পারতাম। অতএব আমি মনে করি জুলমি, কারোর সাথে কখনোই জুলুম করা উচিত না। যদি করা হয় তাহলে এটা ভিন্নভাবে যায় এবং বিভিন্নভাবে সেটা উঠে আসে। যাই হোক, তারপরেও এই ইস্যুতে আমি মুফতি ফয়জুল করিম সাহেবের যে বক্তব্য যে যারা ইয়ার বিরোধিতা করবে তারা ইসলামের দুশমনটা আমি সমর্থন করি না। বাকি এই জায়গাটায় ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে সামগ্রিকভাবে আপনার যদি মূল্যায়ন করতে হয়, আপনাদেরকে 2005-এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা অবশ্যই মনে রাখতে হবে। 2005 তৈরি না হলে 2013-তে এসে হয়তোবা আমরা যেই ফরিদউদ্দিন মাসুদ সাহেবকে চিনি জানি সেটা নাও হতে পারত। দ্বিতীয় যে বিষয়টা, মাওলানা রফিকুল ইসলাম আল মাদানির বক্তব্যে ভয়ঙ্কর ও ভয়াবহভাবে যে বিষয়টা সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে এবং এটাকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী যে আলোড়ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তথা ইসলামী আন্দোলনের নায়েবে আমির, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের দৃষ্টিভঙ্গি যা তিনি বলার চেষ্টা করলেন, অর্থাৎ মাওলানা রফিকুল ইসলাম আল মাদানি। আমি মনে করি প্রিয় ভাই, মাওলানা রফিকুল ইসলাম আল মাদানি সে তার বক্তব্যে যতটুকু বলেছে যে তার সামনে সে নাম লিখেছে, যদিও সে নামটাও পরিষ্কার করে বলেনি, তো নাম লিখেছে, এখন নাম লিখেছে তারা কেটে দিয়েছে। এই এতটুকু জিনিস থেকে একজন মানুষকে ঠিক কতটুকু অপরাধী সাব্যস্ত করা যায়, এটা ন্যূনতম যাদের বিবেক আছে আমি আপনাদের সামনে ছুড়ে দিলাম। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানি আগে গ্রেফতার হয়েছেন, তার ভাষ্য অনুযায়ী তার লিখে দেওয়া নামগুলো যদি ওই গোয়েন্দাদের কাছে এই পরিমাণ গ্রহণযোগ্য হয়, তাহলে কি মাওলানা রফিকুল ইসলাম আল মাদানি এখানে আটকে যাবেন না? যে তার দেয়া নামের কারণে, তার তথ্যগুলো দেওয়ার কারণেই এখানে ওই গোয়েন্দা সংস্থার আমাদের পরবর্তী যে সমস্ত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে, এর জন্য মাদানী সাহেব দায়ী। অতএব আমরা এই কথা বলতে চাই না, বলার প্রয়োজনও নেই, কিন্তু এই কথাটা আসবে যে ওর নামগুলো ওরা এইভাবেই গ্রহণ করেছে, ওদের কাছে যে গ্রহণ মনে হয়েছে এর পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে। আসলে এখানে বিষয়টা হচ্ছে, আমরা পরিষ্কার বলি, রফিকুল ইসলাম মাদানী ভাই সহ সারা পৃথিবীতে যারা আমাদের এই বক্তব্যটা শুনবেন, যে একজন মানুষকে মূল্যায়নের ক্ষেত্রে তার দৃশ্যমান অবস্থার জন্য আপনি আমি আল্লাহর কাছে জবাব দিয়ে থাকবো। মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রয়ের এজেন্ট কিনা, আওয়ামী লীগের দালাল কিনা, অথবা ভিন্ন কোনো জিনিস কিনা, এটা অস্পষ্ট কোনো জিনিস না। বংশা পরিক্রম, তার ব্যক্তি পরিচয় সহ সমস্ত জিনিসগুলো সবার সামনে দিবালোকের মতো পরিষ্কার। 24-এর এই আন্দোলনে আওয়ামী তথা এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকাকে কেউ ছোট খাটো করে দেখার ন্যূনতম সুযোগ নেই। বিশেষত আবু সাঈদের শহীদ হওয়ার পর থেকে সেই জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের সাথে ধারাবাহিক ছিল, যার একজন সাক্ষী আমি, এবং ফেসবুক, অনলাইন, ইউটিউব সহ আপনারা যদি খোলেন সর্বত্রই আপনারা সেটা পাবেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে আমাদেরই কিছু কিছু ভাই 2024-এর এই আন্দোলনে, এই সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবদানকে ছোটখাটো করার চেষ্টা করছেন। আমরা এই কথা মোটেও বলি না যে এটা এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশেরই এখানে ভূমিকা, এটা আমরা দাবি করি না কিংবা বলি না, কিন্তু এই কথা বলতে মোটেও দ্বিধা নেই। রাজনৈতিক পরিচয়ে পরিষ্কারভাবে দলের শীর্ষ ব্যক্তিত্বরা এই ইস্যুতে মাঠে ছিলেন যেই দল, সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, নায়েবে আমির সহ নেতাকর্মীদের বিশাল একটা অংশ, প্রায় সহযোগী প্রায় সব সংগঠনের নেতৃবর্গদের বিশাল একটা অংশ ঢাকা রাজধানীতে অবস্থান করেছেন গোটা আন্দোলনের সময় জুড়ে। আপনি যদি আগস্টের সে উত্তাল সময়গুলোতে দেখেন, ওই সময়ের মধ্যেও রাজধানীতে বিশাল বিশাল মিছিলগুলো একবারে শেষ মুহূর্তটায় আপনি যদি
2রা আগস্ট, 3রা আগস্ট, 4ঠা আগস্ট এবং 5ই আগস্ট ধারাবাহিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবর্গরা, এবং 3রা আগস্ট আমি স্বয়ং সেখানে ছিলাম, 4র্থ আগস্ট শাহবাগ পর্যন্ত পৌঁছেছে, 5ম আগস্ট, 5ই আগস্ট ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিশাল বড় নিয়ে সেখানে তারা গিয়েছেন। অতএব চলমান এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা, ফয়জুল করিম সাহেবের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন দৃশ্যমান এই সমস্ত কার্যক্রমের পরে আপনি আমি যদি হাওয়াই কোনো কথাকে অথবা ধারণাপ্রসূত কোনো কথাকে অথবা মাদানী সাহেবের কোনো একটা বক্তব্যকে কেন্দ্র করে এই দীর্ঘ একটা মানুষের অবদানকে প্রশ্নের জায়গায় ছুড়ে ফেলি, তাহলে আপনি আমি আমাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হব, নিজের বিবেকের কাছে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য আমি যে আহ্বান জানাবো সেটা হচ্ছে এই, পীর রফিকুল ইসলাম আল মাদানী, আব্দুর রহিম আল মাদানী সাহেব, আপনারা যারা বক্তব্য দিয়েছেন, প্রথম আহ্বান আপনাদের প্রতি যে ঐক্যের কোনো প্রক্রিয়াই যেখানে হলো না, কোনো রোডম্যাপ যেখানে হলো না, কোনো কাছাকাছি যেখানে হলো না, এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এইভাবে প্রশ্নবিদ্ধ করার ঠিক কি ধরনের মানে হতে পারে? সবচেয়ে আফসোসজনক বিষয় হলো, যেই কারণে আমি আজকে ভিডিও করতে বসেছি, আমাদের প্রিয় ভাই খুবই মহব্বত করি মাওলানা রফিকুল ইসলাম আল মাদানীকে, তিনি তার পোস্টে, আজকের পোস্টে তিনি পরিষ্কার করে লিখছেন যে আমার এই বক্তব্য শুনে অনেকে যোগাযোগ করছেন যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বের হয়ে আসবে। বাহ, কত চমৎকার কথা প্রিয় ভাই। আপনার এই পোস্ট পড়ার পর কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে, এই রহস্যময়ী তৎপরতাটা কেন সেটাও কিন্তু পরিষ্কার হচ্ছে, উদ্দেশ্য কি সেটাও পরিষ্কার হচ্ছে। এখানে হক প্রকাশ উদ্দেশ্য না, অথবা এখানে ভিন্ন কোনো জিনিস আপনার অবশ্যই উদ্দেশ্য রয়েছে, আর সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে লোকদেরকে বিমুখ করা। মনে রাখবেন, শুধুমাত্র অপবাদ দিয়ে অথবা নিজের মন গড়া কোনো কথা বলে একটি শক্তিশালী সংগঠন থেকে, আদর্শিক সংগঠন থেকে কাউকে দূরে সরানো অত সহজ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সাল থেকে শুরু করে 2024-এর এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেনি। তাদের ব্যাপারে প্রমাণিত, প্রচারিত কোনো মিথ্যাচার আজ পর্যন্ত দলিল প্রমাণের আলোকে কেউ কখনো প্রমাণ করতে পারেনি। অপবাদগুলো অপবাদই ছিল, মিথ্যাচারে ছিল, এর কোনোটাই এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। যারাই কথা বলেছেন, বহুজনের সাথে আমি পার্সোনালি কথা বলেছি, একজন এমন পাইনি যারা সুনিশ্চিত, সুস্পষ্ট, সুনির্দিষ্ট কোনো দলিলের আলোকে বলবে যে কথা ও বাস কসম করে একজন বলছে, কসম করে আপনি বলছেন, তো কসম করে তো ফয়জুল করিমও বলেছে। আমরা যদি আওয়ামী লীগের দালাল হয়ে থাকি, দিনে তাদের বিরুদ্ধে কথা বলে, রাত্রে যদি তাদের সাথে হাতাহাত করে থাকি, তা আল্লাহ পাক যেন এই দুনিয়ার মধ্যে আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলেন। তার অনেকগুলো মুরিদদেরকে সামনে নিয়ে পরিষ্কারভাবে বলেছেন, যদি দালালি করে থাকি, আওয়ামী লীগের দালালি হয়, তাহলে আল্লাহ যেন আমাদেরকে ধ্বংস করে দেয়। অতএব কসম কাটলেই আপনার কথাকে বিশ্বাস করে দল ত্যাগ করতে হবে, যদি সেটা মনে করেন প্রিয় ভাই, তাহলে এদিক থেকেও কসম রয়েছে। আর আমরা যারা যুক্ত আছি বিভিন্নভাবে, বা গোটা দেশে হাজার হাজার লাখো কর্মী যারা আছে, তাদের কাছে তো বিষয়টা আরও স্পষ্ট। অতএব আপনার কসমেই কেউ বিশ্বস্ত হয়ে দল ত্যাগ করবে, ছুটে যাবে, এই ধরনের দুঃস্বপ্ন দেখা বন্ধ করে দিন। তাদের কোনো অন্যায় থাকলে, তাদের কোনো শরীয়ত বিরুদ্ধ বিষয় থাকলে বলুন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সভ্যতা, শালীনতা, ভদ্রতা এবং সবচেয়ে বড় কথা হলো ইসলাহ করতে হলে সেখানে দর্দে দিল থাকা জরুরি। আপনি যে ভাষায় কথা বলেন, যে শব্দচয়নে, যে শব্দের প্রয়োগের যে তৎপরতা দেখান, এবং পার্সোনালি শারীরিক অ্যাটিটিউডে আপনার যে উগ্রতা থাকে, এই বিষয়গুলোকে বরাবরই সংশোধন করবেন বলে আমরা প্রত্যাশা রাখি। ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক সংগঠন, বহু বুজুর্গানের দিনদের চোখের পানি এবং বহু বুজুর্গানের দিনদের রক্তে গড়ে ওঠা একটি সম্ভাবনাময় ইসলামী সংগঠন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভ আকাঙ্ক্ষা করি, ইসলামী আন্দোলন বাংলাদেশের শুভ কামনা করি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে ছোট্ট একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী হিসেবে আছেন, কোন অবস্থাতেই কোনো আলেমকে গালাগাল করবেন না, ট্রল করবেন না, মন্দ কথা বলবেন না, তাদের ছবি বিকৃত করবেন না, নাম বিকৃতি করবেন না। তারা যাই করুক, যাই বলুক, আপনাদের জায়গা থেকে কাজে লেগে থাকুন। সময়টা এখন কাজের, সময়টা এখন এগিয়ে যাওয়ার, সময়টা এখন দেশ গড়ার। এই সময়ের মধ্যে এসে কারো অপবাদ, কারো মিথ্যাচার, কারো তহমতে আপনার আমার সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই। সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিন। আল্লাহ যদি এই জামাতের হাক্কানিয়তে কবুল করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই জামাত এগিয়ে যাবে।